So, do you hear me clearly? Okay. So, I'm going for today's topic. আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থিওরি অফ মোটিভেশন। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে হু আর ম্যানেজার্স। আমরা ম্যানেজার বলতে এ ক্যাটাগরি অফ পিপলকে মিন করেছিলাম যারা অন্যদের মাধ্যমে কাজ করিয়ে নেবেন। সো ম্যানেজার্স আর পিপল হু মেক ওয়ার্কস ডান বাই আদার্স, এবং সেটা করতে গেলে কি করতে হবে? আমরা গত ক্লাসে বলেছিলাম যে যাকে দিয়ে কাজ করানো হবে তাকে কিছু অথরিটি ডেলিগেশন করতে হবে। সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, সেটা ফাইন্যান্সিয়াল অথরিটি, সেটা টাইম লিমিটের অথরিটি। বেশ কিছু অথরিটি তাকে ডেলিগেট করা হবে, যাকে একটা টাস্ক দিবেন ম্যানেজার। কিন্তু এর পাশাপাশি মনে রাখতে হবে যে শুধুমাত্র টাস্ক কালচারের মাধ্যমে আসলে কাজ আদায় করা যায় না। ম্যানেজমেন্টের একটা বড় কাজ হচ্ছে যাকে কাজ অ্যাসাইন করা হলো তাকে একটা মোটিভেশন দেওয়া। মোটিভেশনের প্রয়োজনটা কেন হয়? মোটিভেশনের প্রয়োজনটা হচ্ছে এই, বা আমরা যদি বলি যে মোটিভেশনের ডেফিনেশনটা কি, মোটিভেশন দেওয়ার মানেটা হচ্ছে একজন পার্সনকে কাজ অ্যাসাইন করার পরে তাকে কাজের ট্র্যাকে সেট করা এমন ভাবে যাতে সে কাজটা করতে উৎসাহ পায়, সেটাকে আমরা বলি মোটিভেশন। তাহলে মোটিভেশন ইজ অ্যাকচুয়ালি সেটিং সামওয়ান টু ডু দ্য ওয়ার্ক প্রপারলি। এবং যদি মোটিভেশন না থাকে, শুধু টাস্ক কালচারের মাধ্যমে যদি সে কাজ করতে চায়, তাহলে সেক্ষেত্রে প্রপার আউটপুট নাও আসতে পারে। তাহলে একটা কাজ টাস্কিং করার পরে তাকে অথরিটি ডেলিগেশন করা হলো, কিন্তু যদি ম্যানেজারের দিক থেকে একজন ওয়ার্কারকে মোটিভেট করা না হয়, তাহলে সব ওয়ার্কার সেলফ মোটিভেটেড হয়ে কাজ করবে এরকম কোনো গ্যারান্টি দেওয়া যায় না। কিন্তু মোটিভেশনের একটা ব্যাপার যদি ম্যানেজারের দিক থেকে নির্ধারণ করা থাকে যে আমি কাজটা টাস্কিং করার পরে তাকে কিছু অথরিটি ডেলিগেট করবো, দেন আই উইল গিভ সাম মোটিভেশন, তাহলে যাকে টাস্কিং করা হলো সে প্রপারলি কাজটা করতে পারে উইথ গুড আউটপুট। এবং সেই মোটিভেশনেরই কিছু থিওরি আজকে আমরা পড়ব। থিওরিজ অফ মোটিভেশন। থিওরিজ অফ মোটিভেশনের প্রথম যে থিওরিটা আমরা পড়ব সেটা হচ্ছে ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস। ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস। ম্যাসলো একজন সাইকোলজিস্ট, আব্রাহাম ম্যাসলো। তিনি নির্ধারণ করেছেন যে মানুষের যে প্রয়োজনগুলি আছে, নিডস গুলি আছে তার লাইফে, সেগুলি মানুষের যে নিডস গুলি আছে সেগুলি লেয়ার্ড, তাদের একটা হায়ারার্কি আছে। কিছু কিছু নিডস থাকবে নিচের দিকে, এবং সেই নিচ থেকে একটা পিরামিডাল স্ট্রাকচারে উপরের দিকে গেলে আরো অন্যরকম নিডস খুঁজে পাওয়া যাবে। সো দ্য হিউম্যান নিডস স্ট্রাকচার, মানুষের যে জীবন যাপনের জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলিকে হায়ারার্কিক্যালি অ্যারেঞ্জ করেছেন ইন এ পিরামিডাল স্ট্রাকচার। পিরামিডাল স্ট্রাকচারের কারণ হচ্ছে কিছু নিড আছে নিচের দিকে, কিছু নিড আছে টপের দিকে। এই নিডস গুলির স্যাটিসফ্যাকশনের মাধ্যমেই মানুষ ক্রমাগতভাবে নিজের লেভেলটাকে উপরের দিকে নিয়ে যায় অ্যাজ এ হিউম্যান বিং। এবং এই লেভেলটা অ্যাচিভ করাটা মানুষের একটা সাইকোলজিক্যাল স্ট্রাকচার। এখন কাউকে যদি আমি কাজ করাতে চাই, যদি সে আমার অধীনে কাজ করে, আমার এমপ্লয়ি, আমার ওয়ার্কার, অথবা আমি সিনিয়র ম্যানেজার, সে জুনিয়র ম্যানেজার, তাহলে প্রত্যেক মানুষের যে সাইকোলজিক্যাল ম্যাপিংটা আছে তার জীবনের নিডসগুলি সম্পর্কে, সেটার একটা জেনারেলাইজ ভার্সন মাসলো দিয়েছেন এবং বলেছেন যারা একটা মানুষকে দিয়ে কাজ করিয়ে নিতে চাইবেন তারা অবশ্যই তার নিডসগুলিকে অ্যাড্রেস করতে হবে। তাহলে তার নিডসগুলি যদি তার কাজের মাধ্যমে ফুলফিল হয়, তাহলে সে অটোমেটিক্যালি কাজের দিকে মোটিভেট হবে। এখন আমরা দেখি
যে মাসলো হিউম্যান নিডস এর যে লেয়ারগুলির কথা বলেছেন, সেই লেয়ারগুলি কি কি আসলে আমরা দেখব যে এর মধ্যে প্রথম যে লেয়ারটা সবচেয়ে নিচে, পিরামিডের সবচেয়ে নিচে যে লেয়ারটা, সেগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস। সেই ফিজিওলজিক্যাল নিডস গুলির জন্য মানুষ তার প্রাথমিক সংগ্রামটা করে এবং গত কয়েক লক্ষ বছর ধরেই মানুষ এটা করে এসছে। মানুষ যাই করুক না কেন, নিজে জীবনযাপন করুক অথবা অন্যের অধীনে কাজ করে জীবনযাপন করুক, মানুষ লাস্ট সেভারাল মিলিয়ন ইয়ার্স এই স্ট্রাগলটা করে এসছে ফিজিওলজিক্যাল নিড গুলোর জন্য। ফিজিওলজিক্যাল নিডের মধ্যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ফুড, স্লিপ, অর্থাৎ মানুষের খাবার, মানুষের ঘুম, একটা ঘুমের জায়গা। হ্যাঁ, সো মানুষের শরীরটাকে রক্ষার জন্য ফিজিওলজিক্যাল নিডস গুলি মিন করা হচ্ছে মানুষের শরীরটাকে রক্ষার জন্য যে ধরনের সাপোর্ট গুলি প্রয়োজন, সেই সাপোর্ট গুলি, সেই নিডস গুলি হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস। এক্ষেত্রে কিছু কিছু জিনিসটা নেচার অবশ্যই প্রোভাইড করে, কারণ ব্রিদিং মানুষ নেচার প্রোভাইড করে। কিন্তু যদি আমরা ফুডের কথা বলি, ফুড একসময় নেচার প্রোভাইড করলেও সেটার জন্য মানুষকে স্ট্রাগল করতে হয়েছে, ফুডটা কালেক্ট করতে হয়েছে। ওয়াটার নেচার প্রোভাইড করলো, সেই ওয়াটারের সোর্সের কাছে মানুষকে যেতে হয়েছে। নিজের জন্য একটা ঘর, সেটা কেভ হোক অথবা একটা শেড হোক, মানুষকে এটা তৈরি করতে হয়েছে। সো মানুষের শরীরটাকে রক্ষার জন্য, বায়োলজিক্যাল বডিটাকে রক্ষা করার জন্য যে সাপোর্টগুলি প্রয়োজন হয়, সেগুলিকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস। এখন আধুনিক যুগে যদি আমরা বলি, সে আদি যুগে না গিয়ে আধুনিক যুগে একটা মানুষ প্রাথমিকভাবে চাকরি করে, মানুষ নিজেও বলে যে রুটি রুজির জন্য করি। হ্যাঁ, রুটি রুজি এবং মাথার উপর একটা ছাদের জন্য করি। সো একজন মানুষকে যদি আমি মোটিভেশন দিতে চাই যে তুমি আমার কাজটা করো বা আমার অর্গানাইজেশনে তুমি জয়েন করো, তাহলে তাকে প্রথমেই একটা স্যালারি দিতে হবে, যেটার মাধ্যমে সে তার খাবার কিনতে পারবে, যেটার মাধ্যমে সেটা ঘুমের জায়গা করে নিতে পারবে। হ্যাঁ, সেই ঘুমের জায়গাটা শুধু ঘুমানোর জায়গা না, সেখানে তার মানুষের একটা সিম্পলি নট যে একটা ঘুমের জায়গা শুধু, এর সাথে আদার যেসব অ্যাক্সেসরিজ লাগে ঘরের, সেটাও লাগবে। হ্যাঁ, একটা বাথরুম লাগবে তার গোসল করার জন্য। হ্যাঁ, একটুখানি হয়তো বারান্দা লাগবে তার একটু দাঁড়ানোর জন্য। সো এই বেসিক নিডটা যখন মানুষের স্যাটিসফাই হয়ে যাবে, তখন সে এক ধরনের মোটিভেশন ফিল করবে যে এই অর্গানাইজেশনে কাজ করার ফলে, হ্যাঁ, আগে আমি 2 বেলা খেতাম, এখন আমি 3 বেলা খাই, বা আগে আমি 1 বেলা খেতাম, এখন আমি 3 বেলা খেতে পারি। আগে আমি একটা শেয়ার্ড জায়গায় থাকতাম, এখন আমার নিজের একটা রুম হয়েছে। সো এই বেসিক নিডস গুলি যখন একটা মানুষের ফুলফিল হয়, ফিজিওলজিক্যাল নিডস গুলি, তখন সে সেকেন্ড লেয়ার সেফটি নিডস এর দিকে সে সুইচ করে। কিন্তু বিষয়টা এরকম না যে সেফটির কনসেপ্ট তার মাথায় আগে ছিল না। মানুষের, আমরা যে কয়টা হায়ারার্কির কথা আলোচনা করবো এই পিরামিডাল লেয়ারে, আমাদের এখানে যে লেয়ার গুলি আছে, আমি রিপিট করছি, প্রথম লেয়ারটা হচ্ছে ফিজিওলজিক্যাল লেয়ার, সবচেয়ে নিচে এবং সবচেয়ে প্রাইমারি এটা। তারপরে আসবে সেফটি নিড, তারপরে আসবে লাভ অর বিলঙ্গিং, তার উপরের লেভেলে হচ্ছে এস্টিম, তার উপরের লেভেলে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তারপরে মাসলো এখানে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা লেয়ারের কথা বলছেন। দ্য ফার্স্ট লেয়ার, দ্য লোয়েস্ট লেয়ার হচ্ছে ফিজিওলজিক্যাল। সেকেন্ড লেভেল হচ্ছে তার উপরের লেভেল, ইট ইজ দ্য সেফটি। দ্য থার্ড লেভেল ইজ লাভ এন্ড বিলঙ্গিং। দ্য ফোর্থ লেয়ার ইজ এস্টিম। দ্য ফিফথ লেয়ার ইজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সো এই নিডস গুলি একটা লেয়ারের পর একটা লেয়ার ফুলফিল হতে হতে মানুষ ক্রমাগতভাবে উপরের দিকে যাবে। একটা নিড ফুলফিল হলে তার হায়ার নিডের প্রতি তার মানুষের আকর্ষণটা বাড়ে, কিন্তু হায়ার নিডটার কনসেপ্ট তার মনের মধ্যে থাকে। এটা এমন নয় যে প্রথম লেয়ারটা যখন কার্যকর হচ্ছিল না, উপরের লেয়ারগুলি সম্পর্কে তার ধারণা ছিল না, বিষয়টা সেরকম না। হিউম্যান বিং ইজ এ কমপ্লেক্স থিং। যে রাস্তায় ঘুমায়, স্ট্রিট বেগার, তারও মাথায় থাকে যে আমি কিছু সম্মান পেতে চাই, তারও মাথায় থাকে যে আমার একটা ফ্যামিলি হলে ভালো হতো, লাভ বা বিলঙ্গিং কে বা ফ্রেন্ডশিপকে সেও ফিল করে। হ্যাঁ, সেফটির কনসেপ্ট তারও মাথায় থাকে যে আমি যে জায়গাটায় থাকি, এই জায়গাটা আমি রাতে ঘুমাতে পারি, কিন্তু বর্ষার দিনে ঘুমাতে পারবো না, ইট ইজ নট এ হাউস। এটা দিনের বেলা ঘুমানো যায়, বা রাতের, এটা হয়তো সামারে ঘুমানো যায়, কিন্তু রেইনি সিজনে এখানে ঘুমানো যাবে না, কারণ তো সেফটি ইজ ইন থ্রেট।
সো এই কনসেপ্ট তার মাথায় থাকে। সো হিউম্যান বিং দ্য কমপ্লেক্স অ্যানিমেল, তার মাথায় নিডস এর সবগুলি লেয়ার একই সাথেই থাকে। কিন্তু আমরা বলতে চাইছি এবং ম্যাশলো বলতে চাইছেন যে সবগুলি লেয়ার একসাথে মাথায় থাকলেও একটা লেয়ার স্যাটিসফাইড হওয়ার পরে আরেকটা লেয়ারের দিকে তার জার্নিটা শুরু হয়। এখন আমরা যে জায়গাটা ফোকাস করতে চাইছি, যারা ম্যানেজারিয়াল পজিশন থেকে একজন মানুষকে কাজ করাতে চাইবেন, তাদেরকে ম্যানেজারদেরকে ক্রমাগতভাবে অ্যাড্রেস করতে হবে ওয়ার্কারের নিডস গুলিকে। প্রথমেই তাকে অ্যাড্রেস করতে হবে তার ফিজিওলজিক্যাল নিডস গুলির দিকে, তার ফুড, তার একটা ঘুমের জায়গা, তার স্লিপিং এর জন্য একটা জায়গা, এবং তার অন্যান্য একেবারে ট্রিভিয়াল যে ব্যাপারগুলি থাকে যেগুলির উপরে মানুষের একটা ফিজিওলজিক্যাল সাপোর্টটা ডিপেন্ড করে, শরীরটাকে টিকিয়ে রাখা যায়, মনটাকে কোন রকম টিকিয়ে রাখা যায়, তাহলে সেই জায়গাগুলি যখন ফুলফিল হয়ে যায় তাহলে সে আমরা বলবো যে ফিজিওলজিক্যাল নিড ইজ ফুলফিলড। সেকেন্ড লেভেলে তখন যখন ফিজিওলজিক্যাল নিডগুলি ফুলফিল হয়ে যাবে, এবং এই ফুলফিলমেন্টের লেভেলটা কি হবে, এবং ফুলফিলমেন্টটাকে 100 ভাগ কোয়ান্টিফাই করা যাবে না, কখনো এটা কমপ্লিটলি ফুলফিল হবে, কখনো একজন পার্সনের গ্রেটিফিকেশনের উপর ডিপেন্ড করবে, সে রিলেটিভলি ফুলফিল ধরে নেবে। হ্যাঁ, সো যেভাবে ফুলফিল হোক না কেন, একজন মানুষের ক্ষেত্রে যদি এটাকে ফুলফিল ধরে নেওয়া হয় তাহলে সে সেকেন্ড লেভেলে আবার সুইচ করার চেষ্টা করবে সাইকোলজিক্যালি। সেই সেকেন্ড লেভেলটা হচ্ছে সেফটি নিড। সেফটিটা হতে পারে তার হোম সেফটি, প্রথমে হতে পারে তার ফুড সেফটি, হতে পারে তার হোম সেফটি, হতে পারে তার ফাইন্যান্সিয়াল সেফটি। সো অনেক রকম ভাবে সেফটি কনসেপ্ট মানুষের মনের মধ্যে কাজ করে। আমরা যদি প্রথমে তার জব সেফটিটার কথাই ধরি, একটা লোককে একটা কাজ দেওয়া হলো, তাকে আমি স্যালারি দিচ্ছি, সেই স্যালারি দিয়ে সে খাবার কিনে খেতে পারছে, একটা মেসে সে থাকতে পারছে, একজন ওয়ার্কার, সুতরাং তার প্রাইমারি নিডগুলি স্যাটিসফাইড হলো, তার ফিজিওলজিক্যাল নিডগুলি স্যাটিসফাইড হলো। সেকেন্ড লেভেলে গিয়ে এই একই ওয়ার্কার চিন্তা করবে যে আমার একটা জব আছে, তবে জবটা কিন্তু এটা সিকিউর জব না, এটা যে কোনো সময় চলে যেতে পারে, তার মধ্যে তার মানে কি সেফটি লেভেলে সুইচ করার মতো অবস্থায় সে যায় নাই, সেফটি কনসার্ন তার মাথার মধ্যে আছে। তারপরে সে মনে করতে পারে যে আমি যেই হোমটাতে থাকি সেই হোমটা সেফ না, এই এলাকার নিরাপত্তা ভালো না, বা এই ঘরটাই নিরাপদ না অতটা, সেটার কনস্ট্রাকশনের বেশ যে জায়গায় আছে সেটা যেটা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে, সুতরাং তার হোমকে কেন্দ্র করে তার সেফটির একটা কনসেপ্ট তার মাথায় কাজ করতে পারে। তার ফাইন্যান্সিয়াল সেফটিও কাজ করতে পারে যে আমাকে যে স্যালারিটা দেওয়া হয় এটা সাফিসিয়েন্ট না, এটা দিয়ে আমি আসলে জিনিসগুলি আমার যা যা প্রয়োজন সেফটির জন্য সেগুলি এনশিওর করতে পারছি না। সো সেকেন্ড লেভেলে যে সেফটি কনসার্ন একটা মানুষের মাথায় আসে রিগার্ডিং হিজ জব, রিগার্ডিং হিজ লিভিং প্লেস, রিগার্ডিং হিজ ফুড, এই সেফটির জায়গাটা এনশিওর করতে হবে যে মানুষ খাবার পেলেই হলো না। অনেক সময় দেখা যায় সে এমন জায়গায় থাকে যে যেখানে আসলে খাবার কিনতে তাকে অনেক দূরে যেতে হয়, এবং সে নিজে একটা রান্না করার জন্য লোক রাখবে, এটাও সে ফাইন্যান্সিয়ালি অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু খাওয়ার জন্য তাকে 1 কিলো হেঁটে একটা রেস্টুরেন্টে যেতে হয়। কখনো কখনো সেই রেস্টুরেন্ট বন্ধ থাকে, হরতাল, সিভিল ডিস্টারবেন্স হতে পারে, তার মানে তার হাতে টাকা থাকা সত্ত্বেও তার ফুড সিকিউরিটি এনশিওর্ড না। সে যে ঘরটা ভাড়া করেছে, সে যদি কমিউনিটির এনভায়রনমেন্ট খারাপ হয়, যেখানে মাস্তানরা ঝামেলা করবে বা চুরি হওয়ার সম্ভাবনা থাকে, তখন তার ঘরের সেফটিটা এনশিওর্ড না। সিমিলারলি তার জবের যদি সিকিউরিটি কম থাকে, যে চাকরিটা যে কোনো সময় চলে যেতে পারে, তাহলে জবের দিক থেকেও সে সিকিউর না। তাহলে সেকেন্ড লেভেলে যে সেফটিটা, ম্যানেজারদের দায়িত্ব হচ্ছে ফার্স্ট লেভেল সেফটি এনশিওর করার পরে যে তাকে আমি স্যালারি দিচ্ছি, এই স্যালারির মাধ্যমে সে একটা ঘর ভাড়া করতে পেরেছে, সে খেতে পারছে, সে ঘুমাতে পারছে। সেকেন্ড লেভেলে যদি তাকে আরো বেটার কাজ করাতে চাই তাহলে তার সেফটিটা এনশিওর করতে হবে, আমি তার জবটা পার্মানেন্ট করলাম, স্যালারিটা আমি এমন লেভেলে দিলাম যে সে তার বাসাটা শিফট করে একটা সিকিউরড এলাকাতে গেল, তাতে বাসার সেফটি এনশিওর্ড হলো, অ্যাট দ্য সেম টাইম নিয়ারেস্ট জায়গায় রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে খাওয়ার ফলে তার ফুড সেফটি এনশিওর্ড হলো। সুতরাং তার জব পার্মানেন্ট, তার স্যালারি ইনক্রিজড, and by this increased salary he hired a good house in a good locality. At the same time there are restaurants in proximity, so he can get his food in a very safe way. So food safety is ensured, house safety is ensured, community safety is ensured. At the same time job is permanent, so job safety is ensured, salary is handsome now, so his financial safety is ensured. একটা মানুষের যখন এই সেকেন্ড লেভেলটা স্যাটিসফাই হয়ে যায়, রিলেটিভলি অর অ্যাবসলিউটলি, ইন হোয়াট সেন্স, যে কোনো সেন্সে যদি সে নিজে ফিল করে যে ইট ইজ এনশিওর্ড, অথবা সোশ্যাল স্ট্যান্ডার্ডে যদি মনে করে যে আমার সেফটি ইজ এনশিওর্ড ফর মাই ফুড, ফর মাই হাউস, ফর মাই
মেন্টাল সেফটি, আই মিন এ গুড লোকালিটি, আই মিন এ গুড হাউস। গুড লোকালিটি থাকা মানে হচ্ছে মেন্টাল সেফটি এনশিওর্ড, গুড হাউসে থাকা মানে হচ্ছে আমার লিভিং সেফটি এনশিওর্ড, ফুড নিকটবর্তী জায়গায় রেস্টুরেন্ট থাকা মানে হচ্ছে আমার ফুড সেফটি ইজ এনশিওর্ড। সো ইফ দি সেফটি লেভেলস আর এনশিওর্ড, then this person will switch to his third level of needs. The third level of needs is love and belonging. Then he will think যে আমার এখন বিয়ে করা দরকার, I need a family। অথবা যদি আমার ফ্যামিলি থাকে, আমার প্যারেন্টসকে যদি আমার ফ্যামিলি মনে করি, তাহলে তাদের সাথে মোর অ্যাটাচমেন্ট বাড়ানো, তাদেরকে একটু সাপোর্ট দেওয়া, তাদের জন্য টাকা পাঠানো। অ্যাট দ্য সেম টাইম হি উইল থিঙ্ক ফর যে আমার ফ্রেন্ডশিপটাও বাড়ানো দরকার। এখন আমার হাতে টাকা আছে, আমি একটা ভালো এলাকায় বাসা নিয়ে থাকি, আমার এলাকাটা সেফ এন্ড সিকিউরড, আমার ফ্রেন্ডশিপটা বাড়ানো দরকার, কারণ মানুষ এটা চাইবে। সুতরাং তার ফ্যামিলি বাই হিজ ওন ম্যারেজ or his parental family by giving them support, friendship by making new friendship or reviving the old friendships, whatever it is, the third level of needs will be addressed. And third level, we call it love or belonging. And if love and belonging is satisfied, then this person will switch to esteem level. People definitely craves for esteem. মানুষ মানুষের কাছে অ্যাপ্রিসিয়েশন চায়, সম্মান চায়। হ্যাঁ, আমি যে কাজটা করছি মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করুক, মানুষ আমাকে ভালো বলুক, কমিউনিটি অ্যাপ্রিসিয়েশন, সোশ্যাল অ্যাপ্রিসিয়েশন, এর ভিতর দিয়ে আমাকে অনার করুক, মানুষ এটা চায়। সো ফোর্থ লেভেলে সে এস্টিমটাকে সে চাইবে। এখন এই এই এস্টিমটা বাইরের মানুষের অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে ডেভেলপ করে এবং ফাইনালি সেটা সেলফ এস্টিমে কনভার্ট করে। সো যদি শুধুমাত্র বাইরের মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু আমার মধ্যে যদি কনফিডেন্স কম থাকে, আসলে আমি এই চাকরিটা ঠিক মতো করতে পারছি না, সুতরাং দেখা যাবে আমার মধ্যে আসলে সেলফ এস্টিম ডেভেলপ করে নাই। সেটা অন্যান্য সাইকোসোশ্যাল ফ্যাক্টরের কারণে হতে পারে, যে মানুষ আমাকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করে কিন্তু আমার মধ্যে ডিপ্রেশন আছে, অন্য কোনো সমস্যা আছে, সুতরাং আমার মধ্যে সেলফ এস্টিম ডেভেলপ নাও করতে পারে। ম্যানেজারিয়াল লেভেলে যারা থাকবেন তারা কিন্তু এগুলিকে অ্যাড্রেস করতে হবে, যে এই লোকটার মধ্যে সেলফ এস্টিম বা সেলফ কনফিডেন্স ডেভেলপ করছে না কেন। সো এবং এগুলি তার বিহেভিয়ারের ভিতর দিয়ে মাঝে মাঝে এক্সপ্রেসড হয়, যে সে আসলে এই লোকটা সেলফ এস্টিমের ডেফিসিয়েন্সিতে ভুগছে। সো এস্টিম লেভেলটা যখন স্যাটিসফাই হয়ে যাবে, তখন মানুষ চলে যাবে সবচেয়ে হাইয়েস্ট লেভেল। এস্টিম পর্যন্ত হচ্ছে ডেফিসিয়েন্সি লেভেল বলে, প্রথম চারটা লেভেল ফিজিওলজি থেকে হায়ার লেভেল হচ্ছে সেফটি, সেফটির থেকে হায়ার লেভেল হচ্ছে লাভ এন্ড বিলঙ্গিং, তারপরে হচ্ছে এস্টিম, সেলফ এস্টিম অথবা বিং রেসপেক্টেড বাই আদার্স, হোয়াট এভার ইট ইজ। এই চারটা লেভেলকে আমরা বলি ডেফিসিয়েন্সি নিডস, মানে এগুলি মানুষের ডেফিসিয়েন্সি থাকে এবং এগুলির ডেফিসিয়েন্সি মানুষ ফিল করে যে আমার এটা নাই, মানুষ কনসিয়াসলি ফিল করে যে আমার এটার মধ্যে ঘাটতি আছে। এবং এই কনসিয়াস ফিলিং এর জায়গাগুলি যখন তার কাজের মাধ্যমে ম্যানেজারিয়াল লেভেলের লোকেরা ক্রমাগত অ্যাড্রেস করার সুযোগ তাকে দেবেন, পার্সন হিসেবে তার ডেভেলপমেন্টের সুযোগ দেবেন, প্রতিটা লেয়ার ক্রস করার সাথে সাথে একটা ব্যক্তির একটা বিকাশ, একটা ডেভেলপমেন্ট ঘটে যাবে, তার নিডস গুলি মিট হবে, হায়ার নিডস এর দিকে সে যাবে, সেই নিডটা স্যাটিসফাই হবে, কন্টিনিউয়াসলি তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হতে থাকবে। এবং এই পার্সোনাল ডেভেলপমেন্ট হতে হতে যখন এস্টিম লেভেলটা সে পার হবে, তখন চলে যাবে সে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন অত্যন্ত হায়ার লেভেল, এটা সব মানুষের মধ্যে এটা কনসিয়াসলি কাজ করে না, অনেক মানুষের অ্যাম্বিশন অত হাইও থাকে না। সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে হচ্ছে একটা মানুষের জীবনে যা হওয়ার সম্ভাবনা থাকে, সেটা মোরালিটির দিক থেকে হোক, সেটা ক্রিয়েটিভিটির দিক থেকে হোক, সেটা নিজের সোশ্যাল এঙ্গেজমেন্টের দিক থেকে হোক, মানুষ যা হতে চায় সেটা হতে পারাই হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। অনেকের মধ্যে এটা থাকে না। এটা সিম্পল প্যারেন্টাল গাইডেন্সের জায়গা থেকে হতে পারে, আই ওয়ান্ট টু বি গুড প্যারেন্ট, আমার ছেলে ভালো করবে। হ্যাঁ, এই গুড প্যারেন্টিং অলসো ইজ পার্ট অফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যে আমার বিরাট গভর্নমেন্টের সেক্রেটারি বা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার দরকার নাই, আই ওয়ান্ট টু বি গুড ফাদার, আই ওয়ান্ট টু বি এ গুড মাদার। এটাও সেলফ অ্যাকচুয়ালাইজেশন ডিজায়ার হতে পারে। আবার সেলফ অ্যাকচুয়ালাইজেশন ডিজায়ার এরকম হতে পারে, আই ওয়ান্ট টু বি এ ভেরি অ্যাক্লেমড পেইন্টার, আমি খুব উঁচু মাদারের পেইন্টার হতে চাই বা সিঙ্গার হতে চাই, আমাকে গোটা দেশ চিনবে, আমার মধ্যে এই পটেনশিয়াল আছে, আমার হিডেন পটেনশিয়াল আছে, আই ওয়ান্ট টু আনলক ইট। সো একটা মানুষ তার মোরালিটি, ক্রিয়েটিভিটি অথবা স্পন্টেনিটির জায়গা থেকে যা হতে চায় সেটা হতে পারাই হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন হতে গেলে তাকে নিচের লেভেলগুলি, চারটা লেভেল ক্রস করে আসতে হবে, আসলেই তার সেলফ অ্যাকচুয়াল। কিন্তু এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা অনেকের মধ্যে অত সিরিয়াসলি কাজ করে না, অনেকে রেগুলার জব করে, তার নিচে আর ডেফিসিয়েন্সি নিডগুলি তার ফিল আপ হয়ে গেছে, সে এক ধরনের স্যাটিসফাইড ফিল করে এবং কাজ করে যায়। সো মাসলো বলছেন যে এই যদি একটা
মানুষের সাইকোলজিক্যাল স্ট্রাকচার হয়, যে মানুষের নিডস গুলি হচ্ছে হায়ারার্কিক্যাল, তাহলে প্রত্যেকটা হায়ারার্কি, প্রত্যেকটা লেয়ারকে যদি সে তার যে প্রতিষ্ঠানে সে কাজ করে সেই প্রতিষ্ঠান যদি ইজ সো কাইন্ড, ম্যানেজারিয়াল লেভেলের লোকজন যদি সো কেয়ারিং হন যে একটা মানুষের তো এই জিনিস লাগে, তাকে ক্রমাগত ভাবে আমরা উপরের দিকে নিয়ে যাব, তার নিডস গুলি যাতে স্যাটিসফাইড হয়, তাহলে মানুষটাও প্রপার মোটিভেশন নিয়ে কাজে আউটপুট দেখাতে পারবে। এই হচ্ছে মাসলোর নিডস হায়ারার্কি থিওরি। তাহলে আমরা যে থিওরিটা পড়লাম সেটা হচ্ছে মাসলোর নিডস হায়ারার্কির থিওরি। নিডস গুলি স্ট্যাক করা, এক একটার সবচেয়ে লোয়েস্টটা থেকে সবচেয়ে হাইয়েস্টটা পর্যন্ত এক মানুষের একটা সাইকোলজিক্যাল জার্নি হবে, কিন্তু এই জার্নিতে তাকে তার লিডার বা ম্যানেজার যে থাকবে, তার যে প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠান তাকে হেল্প করতে হবে, তাহলে সে ক্রমাগত এক একটা লেয়ারকে স্যাটিসফাই করে করে উপরের লেয়ারের দিকে যেতে থাকবে, এবং ফাইনালি হি উইল রিচ দ্য লেভেল অফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সো একটা মানুষকে কাজ করতে গেলে মাসলোর হায়ারার্কি অনুযায়ী তার নিডস গুলিকে অ্যাড্রেস করতে হবে বলে মাসলো মনে করছেন। সো ম্যানেজারিয়াল লেভেলের লোকদের এটা জানা থাকতে হবে যে মানুষের সাইকোলজিক্যাল স্ট্রাকচারটা কি। আমরা এখন, হ্যাঁ প্লিজ প্লিজ, ইয়েস ইয়েস, হ্যাঁ অবশ্যই পারা যায় এটা নিয়ে। হ্যাঁ বলা হচ্ছে এটাই, যে মাসলোর এটা হচ্ছে, মাসলো যখন প্রথমে থিওরিটা দেন তারপরে এটা সমালোচনাটা শুরু হয়, কারণ পৃথিবীতে অনেক কবি সাহিত্যিক, অনেক ভালো পেইন্টারকে দেখা গেছে দুই বেলা খেতেও পারতেন না, ঠিক আছে। আমরা যদি ভ্যান গকের কথাই বলি, ভ্যান গক এক সময় এক কাপ কালো কফি, ব্ল্যাক কফি খাওয়ার জন্য কে খাওয়াবে, এক ব্ল্যাক কফির টাকা জোগাড় করতে পারতেন না, ঠিক আছে, কিন্তু ভ্যান গক বিরাট শিল্পী হয়েছেন। হ্যাঁ, নজরুলকে আমরা জানি যে দারিদ্র্যের ভিতর দিয়ে গেছেন, ঠিক আছে, বেসিক নিডস গুলি ফুলফিল ছিল না, ইভেন খেতেও পারে না। এর পৃথিবীতে অনেক বিখ্যাত লোক আছেন, শিল্পী আছেন, ইভেন সায়েন্টিস্টদের মধ্যে আছেন, দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 3 বেলা খেতে পারতেন না, উনি খেতেন হয়তো 2 বেলা, ঠিক আছে, কিন্তু সে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জায়গায় গেছে। সুতরাং মাসলোর থিওরি একেবারে অ্যাবসলিউট বিষয়টা তা না, কিন্তু গড়পড়তা অ্যাভারেজ পার্সনের ক্ষেত্রে এইটা প্রযোজ্য, এটা ঠিক আছে। সুতরাং মানুষ যে উপরের নিডটা ফুলফিল না হলে, নিচের নিডটা ফুলফিল না হলে উপরের নিডের কথা ভাববে, এটা প্রথমেই বলা হয়েছে। মানুষের মধ্যে, মানুষ কমপ্লেক্স স্ট্রাকচার সবগুলি সে জানে যে কোথায় তাকে যেতে হবে, ঠিক আছে। অ্যাকসেপ্ট সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানুষ যখন খুব নিচে পড়ে থাকে তখন সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কথা ভাবে না, আউট অফ ফ্রাস্ট্রেশনও হতে পারে, বা আমি এত কিছু হতে গেলে আমার সাপোর্টে কুলাবে না সেটার কারণে হতে পারে। তো আমরা যদি আব্দুল্লাহ আবু সাইদকে কোট করি তাহলে আমরা বলতে পারি যে মানুষ তো স্বপ্নের সমান বড়, মানুষ যদি স্বপ্ন দেখতে পারে তাহলে সেটা হতেও পারবে। তার এখন যদি সে সবচেয়ে লোয়ার টায়ারও থাকে যে আমি খেতে পারছি না 3 বেলা, ঠিক আছে, কিন্তু কোনো না কোনো সময় সে প্রতিটা নিডসকে অতিক্রম করে করে সে একসময় সেলফ অ্যাকচুয়ালাইজেশনের দিকে যাবে, ঠিক আছে। সো এটা মাসলোর থিওরির একটা একটা ক্রিটিসিজম হিসেবে আমরা রাখতে পারি, যে অনেক সময় নিচের নিডস ফুলফিল না হলো, হ্যাঁ, মানুষ উপরের নিডস এর দিকে ফুলফিল করার জন্য মানুষের স্ট্রাগল থাকে, নট যে এক নিচের লেভেলটাতে সে থেমে থাকে। হ্যাঁ, তবে অনেক সময় উপরের লেভেলে থাকার পরেও ওইখানে যদি একসময় নিডসটা ফুলফিল করার ক্যাপাসিটি কমে যায়, তখন কিন্তু উপর থেকে তার ডাউনওয়ার্ড জার্নিও কিন্তু হয় অনেক সময়, এটাও অস্বাভাবিক না। হ্যাঁ, সে হয়তো একটা ভালো সেলফ এস্টিম নিয়ে জীবনযাপন করছিল, হঠাৎ করে তার চাকরিতে সমস্যা হয়ে গেল, তখন দেখা গেল যে আস্তে আস্তে ধার দেনা বা ডেইলি নিডস গুলি ফুলফিল না করতে করতে সে একসময় নিচের দিকে যেতে থাকে মানুষ, এটাও আমরা সমাজে দেখেছি, ঠিক আছে। সুতরাং জার্নি অলওয়েজ উপরের দিকে, বিষয়টা তারা উপর থেকে নিচের দিকে চলে যেতে পারে, আবার নিচের দিকে এক ধাপ নেমে স্ট্রাগল করে আবার উপরের দিকে উঠতে পারে, ক্লিয়ার। কিন্তু স্ট্যান্ডিং ডিবেট হচ্ছে যেটা, যে অনেক সময় অনেক লোয়ার টায়ারের নিড, যেগুলিকে আমরা ডেফিসিয়েন্সি নিড বলছি, এগুলি মানুষ একদম কনসিয়াসলি ফিল করে, প্রথম 4টা লেয়ার এগুলিকে ডেফিসিয়েন্সি নিড বলছি, কনসিয়াসলি ফিল করে যে আমার এটা নাই। একটা রিক্সাওয়ালা বা একটা শ্রমিক আমাদের দেশে শ্রদ্ধা পায় না, রেসপেক্ট পায় না, সে জানে যে মানুষ আমাকে ডাকার সময় তুই করে ডাকবে, আমাকে রেসপেক্ট করবে না। হ্যাঁ, কিন্তু তার মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে তাকে আপনি করে ডাকা হোক, ঠিক আছে, এটা কিন্তু সে জানে, ঠিক আছে। রাস্তায় যে ভিখারি থাকে তাকেও ভিক্ষা দেওয়ার সময় মানুষ আপনি করে সম্বোধন করে, সেই ভিখারি জানে যদিও তার বেসিক প্রথম যে ফিজিওলজিক্যাল নিড, এটা ফুলফিল করার জন্য তার হাতে কোনো জবই নাই, সে মানুষের মার্সির উপর ডিপেন্ডেন্ট, ক্লিয়ার। সো ডেফিসিয়েন্সি নিড গুলি কিন্তু মানুষ জানে আপ টু দ্য স্টিম লেভেল, সম্মান পর্যন্ত। সেলফ অ্যাকচুয়ালাইজেশন ইজ ম্যাটার অফ বিগার ড্রিম। এটা অনেক অল্টারনেটিভ ওয়েতে অনেক ক্রিয়েটিভ লোক পেরে যায় সেলফ অ্যাকচুয়ালাইজেশন, নিচের গুলি আনফুলফিল্ড থেকে যায়। দেখা গেছে ফ্যামিলি লাইফে সে ফেলিউর, তার একটা ফ্রেন্ডশিপ বা ইন্টিমেসি গড়ে ওঠে নাই, তার লাভ অ্যান্ড বিলঙ্গিংটা ডেভেলপ করে নাই, ঠিক আছে।
দেখা গেছে সে এদিক সেদিক অন্য বন্ধুদের বাসায় ঘুমায় বেড়াইছে, তার একটা হোম সেফটি ছিল না, তার হয়তো দুবেলা খাওয়ার অপশন ছিল না, তার বেসিক একদম ফিজিওলজিক্যাল নিড আনফুলফিল্ড, বাট হি বিকেম এ গুড সিঙ্গার, হি বিকেম এ গুড পেইন্টার। কিন্তু বাট মাসলোস থিওরিটা অন অ্যান অ্যাভারেজ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বোঝা গেছে ব্যাপারটা? Am I clear? Okay. So what you asked is actually standing debate, how some people, some creative people reached their self-actualization despite their deficiency needs like food, their safety of the home, safety of a good job, financial safety were not ensured, but however they became good scientists, good painter or good singer. Okay. Maradona became a good footballer though he was a slum boy. ওকে, তাহলে আমরা সেকেন্ড থিওরিটাতে যাই এখন। সেকেন্ড থিওরিটা হচ্ছে মাসলো থিওরির, এখানে কিছুটা ফ্লেভার পাওয়া যাবে, সেটা হচ্ছে হার্জবার্গ। হার্জবার্গ বলছেন যে মানুষ মাসলো যেরকম একদম গোড়া থেকে শুরু করেছে, যে মানুষ প্রথমে তার ফিজিওলজিক্যাল নিডগুলো ফিল করবে, তারপর উপরের দিকে আস্তে আস্তে যেতে থাকবে। হার্জবার্গ বললেন যে না, মানুষ যে কাজকর্ম করে সেটা চাকরি হোক আর ক্রিয়েটিভ জিনিস হোক, মানুষ আসলে মাসলো যেগুলিকে উপরের দিকে বলেছে না, সেলফ এস্টিম, অ্যাপ্রিসিয়েশন, গ্রেটিফিকেশনটা অবশ্য সেলফ অ্যাকচুয়ালাইজেশনের পর্যায়ে পড়ে, হাই লেভেল গ্রেটিফিকেশন, যে আমি যা করছি আমি আমার সেই জায়গায় পৌঁছে গেছি। হ্যাঁ, তো এটা হার্জবার্গ বলছেন যে মানুষ আসলে একটা আপার লেভেল স্যাটিসফ্যাকশন থেকে, যে আমি ক্রিয়েটিভ কিছু করছি, আমি বেটার কিছু করছি, আমি কমিউনিটি বা সোসাইটির জন্য কিছু করছি, এই ধরনের ধারণা থেকে মানুষ আসলে যে কোনো কাজ করে, সেটা ক্রিয়েটিভ কাজ হোক নিজে নিজে অথবা চাকরি করা হোক, প্রথমে কাজটা উঁচু মানের কিনা, এই কাজের ভিতর দিয়ে তার একটা সম্মান, এপ্রিসিয়েশন কিংবা সেলফ গ্রেটিফিকেশন কিন্তু আমি সেলফ অ্যাকচুয়ালাইজেশনের পর্যায়ে ফেলছি, এবং হাই লেভেল গ্রেটিফিকেশন এটা, সেইটা সে ফিল করে কিনা, এটার উপর ভিত্তি করে প্রথমে সেটা কাজে ঢুকে। এবং হার্জবার্গ বলছেন যে এগুলি হচ্ছে মোটিভেটিং ফ্যাক্টর। তাহলে হার্জবার্গের থিওরিটা আসলে টু ফ্যাক্টর থিওরি বলবো আমরা, হার্জবার্গের এটাকে টু ফ্যাক্টর থিওরি। মাসলোটা যেরকম হচ্ছে একটা লেয়ার্ড বা পিরামিডাল থিওরি বা নিডস হায়ারার্কির থিওরি, মাসলো থিওরিটা হচ্ছে নিডস হায়ারার্কির, আর হার্জবার্গেরটা আমরা বলছি টু ফ্যাক্টর থিওরি। তার টু ফ্যাক্টরের মধ্যে প্রথম ফ্যাক্টরটা কি? প্রথম ফ্যাক্টরটা বলছে মোটিভেটর ফ্যাক্টর। মোটিভেটরটা কি? যে কাজটা কত ভালো, কাজটা সোসাইটিতে কতটা অ্যাপ্রিসিয়েটেড, কাজটা করলে আমি কতটা এস্টিম পাবো, সম্মান পাবো, এইগুলির উপর ডিপেন্ড করে মানুষ যে কোনো কাজে এঙ্গেজড হয়। সুতরাং হার্জবার্গ বলছেন যে এই ফ্যাক্টরগুলি হচ্ছে মোটিভেটর, গেটিং অ্যাপ্রিসিয়েশন, ফিলিং এস্টিম, feeling that I am contributing something, the work is creative. So এইগুলি হচ্ছে মোটিভেটিং ফ্যাক্টরস। এর মধ্যে সেকেন্ড যে ফ্যাক্টর উনি হাজির করেছেন, এবং এগুলি স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর, এগুলো হচ্ছে স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর। একটা মানুষ এগুলি থাকলে একটা কাজের মধ্যে, এই কাজের সাথে এঙ্গেজড হতে উনি স্যাটিসফাইড ফিল করেন। ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টর, এগুলিকে হার্জবার্গ বলছেন যে এগুলি হচ্ছে হাইজিন ফ্যাক্টর। হাইজিন ফ্যাক্টরগুলি কি? হাইজিন ফ্যাক্টর অথবা ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টর হচ্ছে স্যালারি, কাজের পরিবেশ, সুপারভিশন, এগুলিকে হার্জবার্গ বলছেন হাইজিন ফ্যাক্টর অথবা ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টর। তাহলে হার্জবার্গের ফ্যাক্টরগুলিকে আমরা প্রথমে বলতে পারি যেগুলি মোটিভেটিং ফ্যাক্টর, হার্জবার্গ সেগুলিকে বলছে মোটিভেটরস অথবা স্যাটিসফ্যাকশন ফ্যাক্টরস, আরগুলিকে বলছে, সেকেন্ড ফ্যাক্টরকে বলছে হাইজিন ফ্যাক্টর অথবা ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টর। হার্জবার্গ বলতে চাচ্ছেন যে এই দুটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তুমি একটা কাজের স্যাটিসফ্যাকশনকে অনেক অনেক বাড়ালো, ডিসস্যাটিসফ্যাকশন কমে যাবে এটা ভাবার কোনো কারণ নাই। আবার ডিসস্যাটিসফ্যাকশন রিডিউস তুমি যতই করো না কেন, কাজের যে মোটিভেটিং ফ্যাক্টর সেখানে যদি তুমি আলাদাভাবে ওইটার ফ্যাক্টরগুলিকে হাই না করো, তাহলে ডিসস্যাটিসফ্যাকশন কমলেও স্যাটিসফ্যাকশন বাড়বে, এটা ভাবার কোনো সুযোগ নাই। এটার একটা সহজ উদাহরণ হচ্ছে হার্জবার্গ থিওরি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, আমরা যে চাকরিটা করে থাকি, এই চাকরিটা অনেকেই করেন অনেক ভালো রেজাল্ট নিয়ে, কারণ তিনি মনে করেন যে তিনি একটা স্কলারলি জবে জয়েন করেছেন, তিনি সোসাইটির জন্য একটা বিরাট কিছু করছেন, তাকে সোসাইটি পণ্ডিত হিসেবে স্বীকৃতি দেবে, ছাত্ররা লাইফ লং অ্যাপ্রিসিয়েট করবে, এগুলি সবই হচ্ছে তার মোটিভেটিং ফ্যাক্টর, ঠিক আছে? বাট এট দ্য সেম টাইম এই চাকরিতে বেতন কম, এই চাকরিতে একজন শিক্ষকের একটা পার্সোনাল স্টাফ থাকে না, সরকার থেকে দেওয়া কোনো গাড়ি থাকে না, তাকে রিক্সায় করে ক্লাসরুমে যেতে হয় অথবা নিজের পয়সায় তাকে গাড়ি কিনতে হয়, প্রপার হাউজিং নাই, সমস্তগুলি হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টর। ক্লিয়ার? এখন একজন শিক্ষককে যদি তার 5,000 ছাত্র অ্যাপ্রিসিয়েট করে,
তার যদি 500 কলিগও অ্যাপ্রিসিয়েট করে ওভার দ্য হোল ইউনিভার্সিটি, ইভেন যদি ন্যাশনও অ্যাপ্রিসিয়েট করে, তার কম স্যালারি পাওয়ার যে যন্ত্রণা, যে কারণে তার ফ্যামিলিকে সাফার করতে হয়েছে, তার নিজের পয়সায় গাড়ি কিনে ক্লাস করতে যাওয়ার যে যন্ত্রণা, অথবা প্রথম জীবনে রিক্সায় করে ক্লাস করতে যাওয়ার যে যন্ত্রণা, সেটা কখনোই তার মন থেকে যাবে না। তার মানে স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর যদি যতই বাড়ানো হোক না কেন, ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে থাকে। ক্লিয়ার? সো দিস ইজ অ্যাবাউট ইউনিভার্সিটি জব। একই জিনিস যদি আমরা সরকারি চাকরির ক্ষেত্রে যাই, তাদের আবার ভিন্ন স্যাটিসফ্যাকশন বা ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টর আছে। যেমন আর্মির লোকদেরকে যদি জিজ্ঞেস করা হয়, দেখা যাবে যে তার যে জিনিসগুলি ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টর, সেগুলো অনেকখানি সলভড। যে তার ভালো স্যালারি আছে, একদম জয়েনিং এর পরে একজন সেকেন্ড লেফটেন্যান্টের একটা ব্যাটম্যান থাকে, পরবর্তীতে সিনিয়র হলে তার স্টাফ থাকে, সে একটা গাড়ি রিকুইজিশন দিলে হলো পায়, আর সিনিয়র হলে তার ফুল টাইম গাড়ি পায়। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার স্যাটিসফ্যাকশন ফ্যাক্টরগুলি কিরকম, তখন সে বলবে কি, আমি আর্মিতে চাকরি করি, আমার স্টাফ আছে, স্যালারি আছে, এই আছে, সেই আছে। হয়তো মানুষ তো আসলে আমাদেরকে সম্মান করে না, আসলে মনে মনে ভয় পায়, সেজন্য কিছু বলে না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমার বন্ধুরা এটাই বলতো। আসলে মানুষ আমাদেরকে রিয়েল অনার করে না, ভয় পায়, পোশাকের কারণে ভয় পায়। আর্মির লোক আমাদেরকে ভয় পায়, রিয়েল অনার আমরা পাই না আসলে সমাজে। তার মানে তার যে স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর, ওই জায়গায় কিন্তু সঠিকভাবে তার অর্গানাইজেশন তাকে সেই ফিলিংটা দিতে পারছে না। কিন্তু তার ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টর অনেকখানি রিজলভ। তার একটা ব্যাটম্যান আছে কম বয়সী, তার জন্য গাড়ি আছে, তার স্টাফ আছে, তার সমস্ত কিছু আছে। তো আমরা যদি এই দুইটা জবকে কন্ট্রাস্ট হিসেবে দাঁড় করাই, ইউনিভার্সিটি টিচিং ইজ ফুল অফ স্যাটিসফ্যাকশন ফ্যাক্টরস, অনেক স্যাটিসফ্যাকশন, কিন্তু এটা কখনো ডিসস্যাটিসফ্যাকশনকে কমাচ্ছে না। আবার আর্মি জব ইজ ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টরগুলি অনেকখানি রিজলভ, কিন্তু সে স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর প্রপারলি খুঁজে পাচ্ছে না। এখন যারা ম্যানেজমেন্টে যারা থাকবেন, যারা মোটিভেশন নিয়ে কাজ করবেন, যারা ওয়ার্কার্সকে মোটিভেশন দেবেন, তাকে দুইটা ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে। তাকে একদিকে যেমন একজন ম্যানেজারের দায়িত্ব হচ্ছে জবকে এমন ভাবে ডিজাইন করা যাতে এটার সাথে এঙ্গেজড হওয়ার ফলে একজন ওয়ার্কার ওই হাই লেভেল মোটিভেশন ফিল করে যে আসলে এটা একটা ভালো কাজ, এটা একটা বড় কাজ, এটা করলে কমিউনিটি বা সোসাইটির উপকার হবে। আমি কর্পোরেটে চাকরি করলেও, আমি প্রাইভেট জব করছি, কিন্তু এই কাজের ভিত্তিতে আমি মানুষের উপকার করছি। একদিকে যেমন সেটা এনশিওর করতে হবে, অপরদিকে বেটার স্যালারি, বেটার সাপোর্ট, এগুলির ভিতর দিয়ে বেটার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এগুলির ভিতর দিয়ে তার ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টরগুলিকেও কমিয়ে আনতে হবে। স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর বাড়ালাম বলে ডিসস্যাটিসফ্যাকশন কমে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। আবার ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টরগুলি সলভ করলাম বলেই সেটা একই সাথে স্যাটিসফ্যাকশন ফ্যাক্টরের জায়গায় কাজ করবে, এটা ভাবার কোনো কারণ নেই। বোঝা গেছে আমার কথাটা? তার মানে স্যাটিসফ্যাকশন ফ্যাক্টরগুলি ইন্ডিপেন্ডেন্ট, ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টরগুলিও ইন্ডিপেন্ডেন্ট, এবং ম্যানেজারিয়াল লেভেলের লোকদেরকে দুটো ফ্যাক্টর নিয়েই কাজ করতে হবে, যে আমার ওয়ার্কারের কিভাবে আমি তাকে স্যাটিসফ্যাকশন ফ্যাক্টরগুলিকে ইমপ্রুভ করতে পারি, উপরের দিকে নিতে পারি, একই সাথে ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টরগুলিকেও আস্তে আস্তে রিজলভ করতে পারি। তাতে করে একজন ওয়ার্কার উইল ফিল মোটিভেশন। আমি ইউনিভার্সিটির কথা বলতে পারি যে অনেক শিক্ষক যাদেরকে সোসাইটি অনেক অ্যাপ্রিসিয়েট করতো, যারা আমাদের শিক্ষক ছিলেন, তারা ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টর, শুধুমাত্র স্যালারি কম কিংবা বেনিফিট কমের জন্য তারা আইদার অন্য চাকরিতে চলে গেছেন, লাইক ওয়ার্ল্ড ব্যাংক, IMF এ, অথবা বিদেশের বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে কিছুদিন পড়ানোর পর তারা অফার পেয়েছেন, তারা ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটিতে এখন পড়ান। তার কিন্তু বাংলাদেশে অ্যাপ্রিসিয়েশন অভাব ছিল না, তার অনারের কোনো অভাব ছিল না। তার মানে ওনার ফার্স্ট যে ফ্যাক্টরটা, যেগুলিকে আমরা বলছি মোটিভেটিং ফ্যাক্টর, বা হার্সবার্গ বলছেন এগুলিকে স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর, সেই জায়গায় কিন্তু তার কোনো অভাব ছিল না। তার ওনার যেটা হয়েছে, যেগুলিকে হার্সবার্গ বলেছেন হাইজিন ফ্যাক্টর অথবা ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টর, সেগুলো অনেক হাই হয়ে গিয়েছিল। সো হি লেফট দ্য জব। সো হার্সবার্গের যে টু ফ্যাক্টর থিওরি, যে সাম ফ্যাক্টরস আর মোটিভেটিং ফ্যাক্টরস অর স্যাটিসফ্যাকশন ফ্যাক্টরস, সাম ফ্যাক্টরস আর হাইজিন ফ্যাক্টর, উনি বলতে হাইজিন ফ্যাক্টর, রীতিমতো হেলথের মতো করে উচ্চারণ করছে, হাইজিন ফ্যাক্টরস, যেগুলি ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে। এগুলি দুইটা ফ্যাক্টরি ইন্ডিপেন্ডেন্ট, এবং ম্যানেজারদেরকে দুটো ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তাতে করে সে বুঝতে পারবে যে ওয়ার্কারকে কোন জায়গা থেকে ইমপ্রুভ করা দরকার, যাতে করে সে প্রপার আউটপুটটা দিতে পারে। ফাইনাল গোল কিন্তু একটাই, যে একটা মানুষকে দিয়ে অথবা একাধিক মানুষকে দিয়ে এমন ভাবে কাজ করিয়ে নেওয়া যাতে করে তিনি প্রপার আউটপুটটা অর্গানাইজেশনের জন্য দিতে পারেন। তাহলে এই গেল হার্সবার্গ টু ফ্যাক্টর থিওরি। আমরা থার্ড যে থিওরিটা পড়বো মোটিভেশনের, সেটা হচ্ছে ম্যাকগ্রেগরস থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই, ম্যাকগ্রেগরের XY থিওরি। এখন তাহলে হার্সবার্গ থিওরির সাথে মাসলো থিওরির মিলটা কোথায়? আমরা ম্যাকগ্রেগর থিওরি যাওয়ার আগে বলি, হার্সবার্গ থিওরির সাথে মাসলো থিওরির মিলটা হচ্ছে, মাসলো যেগুলিকে হায়ার নিড বলেছেন, নিডের অনেক পিরামিডের অ্যাপেক্সের দিকে যে নিডগুলির কথা বলেছেন, লাইক এস্টিম এন্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন,
যেমন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমেরিকা হলে নোবেল পুরস্কারও পেতে পারেন। তার মানে একটা মানুষের সর্বোচ্চ যা হওয়ার তা হতে পারে, সেলফ অ্যাকচুয়ালাইজেশনের সুযোগ কিন্তু আছে। এটা বাংলাদেশের একজন শিক্ষকও যদি প্রপারলি গবেষণার ভাবে পান, তিনিও নোবেল পুরস্কার মানের কাজ করতে পারেন। ভারতীয় একজন অধ্যাপকও পারেন। সুতরাং সেলফ অ্যাকচুয়ালাইজেশনের একটা জায়গা সেখানে ছিল, এস্টিমের জায়গাটা অনেক হাই ছিল। হ্যাঁ, সুতরাং হার্জবার্গ থিওরির প্রথম ফ্যাক্টরগুলি, হার্জবার্গ তাহলে কি করেছে, মাস্লো থিওরিটাকে উল্টাভাবে ব্যাখ্যা করেছে যে উপরের ফ্যাক্টরগুলির জন্যই একটা মানুষ কাজ করে, হ্যাঁ, কাজে মোটিভেশন ফিল করে, কিন্তু নিচের ফ্যাক্টরগুলো যদি ফুলফিল না হয়, হ্যাঁ, মাস্লোর যে পিরামিড সেখানে এস্টিম এন্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন এটাকে মাথায় রেখেই মানুষ কাজ করে। সেটা সে সিম্পলি যদি পত্রিকার একজন সাংবাদিক হয়ে থাকেন বা আরো নিচের দিকের লোক, আরো অন্য যে কোনো কাজের লোকও হয়ে থাকেন, তাহলে সবাই সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কথাই ভাবে যে আমি একটা কিছু করছি সমাজের জন্য। কিন্তু নিচের দিকের ফ্যাক্টরগুলিকে, যেগুলি মাস্লোর পিরামিডের মধ্যে নিচের দিকের যে ফ্যাক্টরগুলি, সেই ফ্যাক্টরগুলিকে হার্জবার্গ বলছেন যে এগুলি হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টর অথবা হাইজিন ফ্যাক্টর। সেগুলো যদি আনস্যাটিসফাইড বেশি থাকে, ডিসস্যাটিসফ্যাকশন যদি বেশি থাকে, তাহলে সেটাও কিন্তু কর্মীর মোটিভেশনে প্রবলেম করবে। সুতরাং মাস্লোর পিরামিডটাকে হার্জবার্গ আসলে উপর থেকে দেখেছেন যে মানুষের ফার্স্ট এঙ্গেজমেন্ট টু এ ওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি হায়ার লেভেল থিংস, আর মানুষের ডিসস্যাটিসফ্যাকশন গুলি হচ্ছে পিরামিডের নিচের দিকে, বেজের দিকে, সেগুলি হচ্ছে লোয়ার লেভেল থিংস বা লোয়ার টায়ার। সুতরাং ফার্স্ট এঙ্গেজমেন্ট ডিপেন্ডস অন দা হায়ার নিডস, যেটা মানুষ মনের ভিতর থেকে ফিল করে যে এই কাজের মাধ্যমে সেগুলি ফুলফিল হবে। আর লোয়ার নিডগুলি যদি আনফুলফিল থাকে তাহলে সেগুলি ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে। ক্লিয়ার জিনিসটা? এখন আমরা চলে যাচ্ছি ম্যাকগ্রেগরের থিওরি এক্স, থিওরি ওয়াই। তার মানে ম্যাকগ্রেগর একই কাজে দুটো থিওরি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, থিওরি এক্স এবং থিওরি ওয়াই। থিওরি এক্স বলছে যে যদি মানুষকে দিয়ে কাজ করিয়ে নিতে হয়, তাহলে তাকে প্রচন্ড রকম ভাবে একটা মনিটরিং, একটা সুপারভিশন, একটা ফিডব্যাক প্রসেসের ভিতর দিয়ে যদি ওয়ার্কারদেরকে রাখা হয়, তাহলে তার কাছ থেকে সত্যিকার ভাবে কাজ বের করে আনা যাবে। এবং তার মানে এটার অথরিটারিয়ান একটা ম্যানেজমেন্ট স্টাইলের কথা বলা হচ্ছে, যে কমপ্লিটলি কাজের গোল বলে দেওয়া হবে, কি প্রক্রিয়ায় কাজটা করতে হবে বলে দেওয়া হবে, কন্টিনিউয়াস ফিডব্যাক নেওয়া হবে এবং এর ভিতর দিয়ে কাজটা এনশিওর করা হবে। ম্যাকগ্রেগর বলছেন ইন থিওরি এক্স এর মধ্যে তিনি এটা বলছেন। সুতরাং কোনো না কোনো ভাবে এক ধরনের অথরিটারিয়ান ম্যানেজমেন্টের ভিতর দিয়ে এটাকে বের করে নিয়ে আসো। থিওরি ওয়াইতে ম্যাকগ্রেগর বলছেন যে না, এর ব্যতিক্রমও হতে পারে। সেটা হচ্ছে মানুষকে যদি ফ্রিলি ছেড়ে দেওয়া হয়, সে তার ক্রিয়েটিভিটি মাধ্যমে, সে তার মোরাল এঙ্গেজমেন্টের মাধ্যমে কাজটা যদি সেরকম হয়, সে তার মেন্টাল এঙ্গেজমেন্টের মাধ্যমে প্রপার আউটপুট নিয়ে আসতে পারে। তাহলে ম্যাকগ্রেগর, তার মানে এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে ইনার মোটিভেশন। যখন তিনি থিওরি ওয়াই এর কথা বলেন তখন ম্যাকগ্রেগর বলেন ইনার মোটিভেশনের কথা। যখন তিনি থিওরি এক্স এর কথা বলেন, যেটা অথরিটারিয়ান মনিটরিং থাকতে হবে, একটা কমপ্লিট প্ল্যান থাকতে হবে, তখন তিনি কিন্তু আসলে এক্সটার্নাল মোটিভেশনের কথা বলেন। তার মানে যদি আমরা থিওরি এক্স এর কথা বলি, থিওরি এক্স এ ম্যাকগ্রেগর বলছেন যেটা অর্গানাইজেশনের স্ট্রাকচার আছে বলেই সেখানে কিছু লোককে এঙ্গেজ করলে সে আউটপুট দিয়ে দেবে, এটা ভাবার কোনো কারণ নাই। I have a good structure. I employed some people, but I don't have managerial monitoring or managerial authority applied every time. তা যদি আমি না করি, তাহলে আমি এই মানুষগুলির কাছ থেকে কাজ বের করতে পারবো না। সো এটা হচ্ছে ম্যাকগ্রেগরের থিওরি এক্স। তার মানে উনি এক্সটার্নাল মোটিভেশনের উপর গুরুত্ব দিয়েছেন। উনি একই ম্যাকগ্রেগর যখন থিওরি ওয়াই এর কথা বলছেন, তখন কিন্তু উনি ইন্টারনাল মোটিভেশনের উপর গুরুত্ব দিচ্ছেন, যে অথরিটারিয়ান ম্যানেজমেন্ট স্টাইল তুমি উঠিয়ে নাও, মানুষকে ক্রিয়েটিভ ওয়েতে কাজ করতে দাও, তাহলে তার কাছ থেকে বেটার আউটপুট পাওয়া যাবে। এখন কথা হচ্ছে, তাহলে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবেন তারা কোন থিওরিটা অ্যাপ্লাই করবেন? এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। একজন ম্যানেজার কি থিওরি এক্স অ্যাপ্লাই করবেন নাকি থিওরি ওয়াই অ্যাপ্লাই করবেন, ইট ডিপেন্ডস। কার উপর ডিপেন্ড করে? কখনো কখনো ওয়ার্কিং এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, কখনো কখনো যাদেরকে দিয়ে কাজ করানো হবে সেই পার্সনের উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি রিক্রুটমেন্ট লেভেলে খুব সতর্ক না হই, খুব কমন কোয়ালিটির ভিত্তিতে রিক্রুট করি আমি, তাহলে কিন্তু আমাকে থিওরি এক্স অ্যাপ্লাই করতে হবে, যে আমি যে লোকগুলোকে আমি যে লোকগুলোকে রিক্রুট করেছি তারা যদি খুব অ্যাভারেজ পিপল হয়, যারা খুব টাফ এক্সাম নেই, হ্যাঁ, আমার হতে পারে একটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আমি কিছু লোক রিক্রুট করেছি,
তখন আমাকে ভেবে নিতে হবে যে তাদেরকে দিয়ে কাজ করাতে গেলে আমাকে টাফ ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করতে হবে, অথরিটারিয়ান ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করতে হবে, পুরা কাজ বুঝিয়ে দিতে হবে যে এইভাবে করবা, এইভাবে করলে এইভাবে আমাদের আউটপুটটা আসবে। ওকে, তো যদি আমরা থিওরি ওয়াই এর কথা বলি, থিওরি ওয়াই এর কথা যদি আমরা বলি, থিওরি ওয়াইতে তাহলে যেটা করতে হবে, যেহেতু আমি ক্রিয়েটিভিটির উপর ভরসা রাখতে চাই, ব্যক্তির ইনার ফ্যাকাল্টি এবং ইনার মোটিভেশনের উপর ভরসা রাখতে চাই, তাহলে রিক্রুটমেন্ট লেভেলে আমাকে এমন ধরনের লোককে রিক্রুট করতে হবে যারা আসলে এই ব্যাপারে সেলফ মোটিভেটেড, যে তারা আসলে ভালোভাবে কাজ করবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাবে যে আসলে আমাকে দুইটার কম্বিনেশনে করতে হবে। কোনো ওয়ার্কার থাকবে, আমি যখন ম্যানেজার হিসেবে কাজ করবো তখন আমি দেখবো যে কোনো ওয়ার্কার আসলে তাকে টাফ ম্যানেজমেন্টের উপর না রাখলে সে কাজ করে না। আবার কোনো ওয়ার্কার থাকবে সে সেলফ মোটিভেটেড। তার মানে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বা গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে একই অর্গানাইজেশন আমি থিওরি এক্স অ্যাপ্লাই করতে পারি, যে টাফ ম্যানেজমেন্ট, এদেরকে কন্ট্রোলে না রাখলে এদের কাছে আউটপুট পাওয়া যায় না। আবার কারো ক্ষেত্রে অথবা কোনো ছোট টিমের ক্ষেত্রে আমি লিবারেল অ্যাপ্রোচে যেতে পারি, যে লেট দেম সেট ফ্রি, তারা তাদের কাজ তারাই বের করে নিয়ে আসবে। তার মানে ম্যাকগ্রেগরের এক্স ওয়াই থিওরি যদি বলি, থিওরি এক্স ইজ অ্যাবাউট এক্সটার্নাল মোটিভেশন। এক্সটার্নাল মোটিভেশন কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে? থ্রু টাফ অ্যান্ড অথরিটারিয়ান ম্যানেজমেন্ট। থিওরি ওয়াই কি? অ্যাবাউট ইন্টারনাল মোটিভেশন, যেখানে আমরা অনেক লিবারাল ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছি। ম্যানেজার ইজ সেটিং হিজ ওয়ার্কার্স ফ্রি। So McGregor XY theory X is about external motivation, and external motivation through authoritarian management. Theory Y is about internal motivation of the workers, and it is managed through liberal management approach. And in an organization, the person in the managerial chair will decide যে উনি কোনটাকে আসলে অ্যাপ্লাই করবেন। তুমি দুইটার কম্বিনেশনও করতে পারেন, ইন্ডিভিজুয়াল ওয়ার্কার ভিত্তিতে উনি কম্বিনেশন করতে পারেন যে কার ক্ষেত্রে টাফ ম্যানেজমেন্ট লাগবে আর কার ক্ষেত্রে লিবারাল ম্যানেজমেন্ট লাগবে, অথবা ছোট টিমের ক্ষেত্রে তুমি ডিসাইড করতে পারেন যে দিস টিম রিকোয়ার্স অথরিটারিয়ান ম্যানেজমেন্ট, দ্যাট মিনস আন্ডার থিওরি এক্স, or some team is very motivated that requires a liberal management, that means theory Y. So আজকে আমরা তিনটা থিওরি পড়লাম। সেই তিনটা থিওরির প্রথমটা হচ্ছে ম্যাসলো'স নিডস হায়ারার্কি, সেকেন্ডটা ছিল টু ফ্যাক্টর থিওরি, থার্ডটা হচ্ছে এক্স ওয়াই থিওরি। তাহলে হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরি আর ম্যাকগ্রেগরস থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই। এর বাইরে মোটিভেশনের আরো অনেক থিওরি আছে, এটা তোমরা নেটে সার্চ করলেও পাবা। সো এই তিনটা থিওরি আমরা আপাতত শিখে রাখি, যে এগুলি যখন তুমি ম্যানেজারিয়াল চেয়ারে বসবা, এই থিওরিগুলি জানা থাকলে তুমি তখন মানুষকে প্রপারলি বুঝতে পারবা, এবং মানুষকে সমালোচনা করার থেকে বা যে কোনো ভাবে রুক্ষতা আরোপের থেকে একটা মানুষকে বোঝা হচ্ছে আসলে সবচেয়ে বেশি জরুরি, এবং তাতে করে ওয়ার্কিং এনভায়রনমেন্ট অনেক বেটার থাকে। এবং মানুষকে বুঝলে যেটা হয় সেটা হচ্ছে মানুষের প্রতি রাগও থাকে না, যে মানুষটা আসলে এই কারণে এই কাজ এই বিহেভিয়ারটা করছে। তখন তার বিহেভিয়ার মডিফিকেশনের জন্য কি করা যায়, তার মোটিভেশনের জন্য তাকে কি করা যায়, সেটা তখন ক্লিয়ারলি ভাবা যায়। কারণ আমরা আগে বলেছি যে আমার অধীনে একটা লোক যদি কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমি তাকে অথরিটি ডেলিগেশন করতে পারি, কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু সিনিয়র হিসেবে আমার, রেসপন্সিবিলিটি কুড নট বি ডেলিগেটেড, অথরিটি ডেলিগেট করা যাবে। সো আমার অধীনে যে লোকটা কাজ করছে, যে যদি মোটিভেশনাল ভাবে কাজ করতে না পারে, কাজের আউটপুট দিতে না পারে, আমাকে কিন্তু আমার সিনিয়রের কাছে দায়বদ্ধ হতে হবে। আমার সিনিয়র বলবে যে না, আমি জুনিয়র কাজ করা না, এটা তুমি আমাকে বলো না, তোমার অধীনে কাজটা আমি দিয়েছিলাম, তুমি এটা কেন করতে পারো না, ব্যাখ্যা করো। সুতরাং আমি যদি জুনিয়র ম্যানেজার হই, তাহলে আমাকে অবশ্যই আমার অধীনের লোকদেরকে কাজ করাতে হবে, এবং কাজ করানোর জন্য মোটিভেশন ইজ রিকোয়ার্ড। সেজন্য মোটিভেশনের অন্তত তিনটা থিওরি আমরা শিখে রাখলাম। তাহলে আমাদের ক্লাস আজকে এখানে শেষ হচ্ছে। আমি অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদেরকে দিচ্ছি যে তিনটা থিওরির কথা আমরা আজকে আলোচনা করলাম। নাম্বার 1, প্লিজ নোট ইট ডাউন। ফার্স্ট ওয়ান, মাসলো'স নিডস হায়ারার্কি। ওকে, MASHLOW, মাসলো। Maslow's needs hierarchy. Okay. And then Herzberg, H-E-R-Z, Herzberg, B-E-R-Z, Herzberg's two-factor theory. And then McGregor, theory X, theory Y. McGregor's theory X, theory Y. ঠিক আছে?
এই তিনটা থিওরির উপরে, এই তিনটা মোটিভেশনাল থিওরির উপরে তোমরা একটা অ্যাসাইনমেন্ট লিখবা এবং প্রত্যেকটারই প্রজ এন্ড কনস লিখবা, যে কোনটার লিমিটেশন কি। নেটে ঘাটাঘাটি করলে অবশ্যই পেয়ে যাবে, এগুলি খুব কমন জিনিস, ঠিক আছে? তাহলে তিনটা থিওরি হলো, এই তিনটা থিওরির উপর একটা অ্যাসাইনমেন্ট লিখবা এবং তিনটাই মোটিভেশনের থিওরি। তিনটা কিভাবে কাজ করে, ম্যানেজারের চেয়ারে তুমি বসে আছো, এটা ভেবে তুমি নিজে নিজে মেন্টাল একটা সিমুলেশন করবা যে এই থিওরিটা আমি, আমার অধীনে কয়েকটা লোক আছে, আমি মাসলোর থিওরিটা কিভাবে অ্যাপ্লাই করব, আমি হার্টসবার্গের থিওরিটা কিভাবে অ্যাপ্লাই করব, আমি ম্যাকগ্রেগর থিওরিটা এদের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? জাস্ট মেক ইউরসেলফ ইন দ্য চেয়ার অফ এ ম্যানেজার and try to mentally simulate how you would apply this theory, then you're learning। এবং এটা তোমার চারপাশে, তোমার যে সমস্ত, যদি একটা লোক বা দুইটা লোকও তোমার অধীনে কাজ করে, এটা ফ্যামিলি লেভেলে হোক আর যে কোনো লেভেলে হোক, তুমি এই থিওরিটা অ্যাপ্লাই করে দেখতে পারো যে এর ক্ষেত্রে আসলে কোন থিওরিটা কাজ করে, ঠিক আছে? সো রাইট an assignment on these three theories of motivation, okay? সো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস and good afternoon again, okay? Okay. আসসালামু আলাইকুম স্যার।